হ্যালো ফ্রেন্ডস, আমাদের ইউটিউব চ্যানেল WBPSC GS 101 এ তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব 2017 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার নিয়ে, যেখানে তোমাদের কিন্তু 2017-এ পার্ট 1 হয়েছিল। আজকে আমরা পার্ট 2 কমপ্লিট করব, যে আগের দিন যতটা আমাদের রিমেনিং ছিল তারপর থেকে আমরা শুরু করব। তোমাদের কোয়েশ্চেন আনসার নিয়ে যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আর আমাদের এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা চারজন এডুকেটর, তোমরা যদি এই চ্যানেল তোমরা প্রতিদিন তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের একটা হিউজ নলেজ কিন্তু হবে এবং অনেক নোটস কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে। আর এবং এই প্রত্যেকটা নোটস আমরা কিভাবে তোমাদের পিডিএফগুলো দেবো, তো সেই নিয়েও কিন্তু আমরা চিন্তা ভাবনা করব। তো যাই হোক, এখানে দেখো তোমাদের কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো এখানে তোমরা আমাকে আনএকাডেমিতেও আনএকাডেমি অ্যাপস তোমরা ডাউনলোড করো, যারা জানো না আনএকাডেমি সম্পর্কে। আনএকাডেমি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে আজকে এই পরিস্থিতিতে, করোনার এই পরিস্থিতিতে বা সব সময়ের জন্যই, ঠিক আছে, আমরা ঘরে বসে অ্যাডভান্স প্রিপারেশন কিন্তু আনএকাডেমির মাধ্যমে নিতে পারি। তো তার জন্য কিন্তু তোমাদের আনএকাডেমি লার্নিং অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, আর WBPSC সিলেক্ট করে তোমাদের কিন্তু ফলো করতে হবে। তো অবশ্যই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে টপিক ডিসকাশন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার। তো 2018 এবং 2017-এরও আমাদের কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন 2017-এ যেটা রিমেনিং পার্ট ছিল, তো সেটা আমরা আলোচনা করব INM থেকে। আচ্ছা, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য গরমব্রত প্রকাশিকা? তো গরমব্রত প্রকাশিকার ফাউন্ডার কে? আমরা জানি যে গরমব্রত প্রকাশিকা 1863, এটা হচ্ছে বেঙ্গল হিস্ট্রি রিলেটেড। তো আমি তোমাদের বলেছিলাম যে বেঙ্গল হিস্ট্রি প্রত্যেকটা পিএসসিতে কিন্তু তাদের স্টেট হিস্ট্রি সম্পর্কে কিন্তু একটা আলাদাভাবে বলা থাকে বা সাবজেক্ট থাকে। যেহেতু আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে বেঙ্গলের কন্ট্রিবিউশন অনেকটাই বেঙ্গল রিলেটেড রয়েছে, তো সেই হিসাবে হয়তো আলাদা করে কিছু বলা থাকে না, কারণ আমাদের পড়া হয়ে যায়। কিন্তু তোমরা কি করবে, মিডিয়েবল, এনশিয়েন্ট এবং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে কিন্তু বেঙ্গল কিভাবে মানে পত্র পত্রিকা, লিডার, সব রকমভাবে কিন্তু তোমরা কোনো অ্যাক্ট কিন্তু আলোচনা করবে, মানে নোট করে রাখবে। এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন এতে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ এবং হরিনাথ মজুমদার, ঠিক আছে, এই চারজন অপশনে রয়েছে গরমব্রত প্রকাশিকাতে। তাহলে আমাদের আনসার কি হবে? দেখো, কাঙ্গাল বলা হয় কাঙ্গাল হরিনাথ মজুমদার, ঠিক আছে। গরমব্রত প্রকাশিকা is a Bengali weekly newspaper published by Kangal Horinath Majumdar in April 1863. Initially, it was printed at Girish Vidyaratna Press in Kolkata. গিরিশ বিদ্যারত্ন প্রেস থেকে এটা রিলিজ করা হয়। এটা একটা উইকলি পত্রিকা। এটা অ্যাকচুয়াল হচ্ছে গরমব্রত প্রকাশিকা, মানে বুঝতেই পারছো এটা এক ধরনের পত্রিকারই নাম হবে। এবং আমাদের কে পাবলিশ করতেন? হরিনাথ মজুমদার পাবলিশ করতেন। উনি এক টাইপের, আমরা বলতে পারি যে মানে ন্যাশনালিজমকে উনি গ্রো করতে চেয়েছিলেন, ঠিক আছে। উনি একজন আছেন না যে আমরা বলি যে সব কিছু মায়া ত্যাগ করে আরাধনা করা, ঠিক আছে, যেমন আমরা ঋষি অরবিন্দকে পরবর্তীকালে দেখি, যিনি একজন লিডার ছিলেন সিক্রেট সোসাইটির, এবং পরবর্তীকালে উনি একজন গুরু বা ঋষি হয়ে যান, ঠিক সেরকমই উনিও এক ধরনের। তো টাইপ হচ্ছে কি ধরনের পত্রিকা এটি? পাবলিশারকে, ফাউন্ড কবে হয়, ল্যাঙ্গুয়েজ কি ছিল? অনলি বেঙ্গলি। হেডকোয়ার্টার কোথায় কোথায় আছে? কুমারখালী, কুশিটিয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ইন্ডিয়া, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি গরম বার্তা প্রকাশিকার ছবি, ঠিক আছে। এইভাবে গরম বার্তা মানে হচ্ছে এক্সট্রিমিজম মানে কি? আন্দোলন, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এবার হচ্ছে মহাকালী পাঠশালা ওয়াজ ফাউন্ডেড বাই, খুব ইম্পর্টেন্ট। দেখো, মহাকালী পাঠশালা কত সালে কোথায় এস্টাবলিশ হয়? তো আমরা এখানে যে নামগুলো দেখবো, দেখো, রামাবাই রানাডে, আমরা জানি যে 1840, আমাদের 1848, ঠিক আছে, 1840, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমাদের গার্লস এডুকেশনের জন্য। তো এটাও কিন্তু 1893 খ্রিস্টাব্দে মহাকালী পাঠশালা কে ফাউন্ড করেন? এখানে আমাদের আনসার কি হবে?
দেখো এখানে আমাদের আনসার হবে আনন্দ ভাই, যেখানে আমরা দেখতেই পাচ্ছি মাতাজি তপস্বিনী, ঠিক আছে, বি হবে আমাদের কারেক্ট আনসার। ওনাকে আমরা অনেকে আনন্দময়ী মা হিসাবেও জানি, ঠিক আছে। মাতাজি মহারানী তপস্বিনী ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মহাকালী পাঠশালা ক্যালকাটা, যেখানে গার্লস এডুকেশন উনি মনে করেছেন যে মহিলাদের শক্তি বৃদ্ধির জন্য, মহিলাদের শক্তির জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের শিক্ষা। তো মহাকালী পাঠশালা ফাউন্ড করেছেন উনি 1893 খ্রিস্টাব্দে। দিস স্কুল ইজ অনলি ফর গার্লস। মহারানী পাঠশালা is the greatest contribution of the Mataji. She was a Brahmin woman born in a region of the British India. Initially she was called Gangabai. She was a reformer struggle of the women education. That why Mataji established Mahakali Pathshala in Calcutta. In 1948 this school received affiliation from the University of Calcutta. তো অবশ্যই কিন্তু ইউনিভার্সিটি ক্যালকাটার আন্ডারে কিন্তু চলে এসেছে। এবার আমরা নেক্সট যে প্রশ্নটা করব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভুল হয় এই প্রশ্নটা, যতই সাধারণ দেখতে হোক না কেন কোন জায়গাটা ভুল হয় এবার আমরা আলোচনা করব। ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট ওয়াজ brought into force under the administration of 1876. brought into force means হচ্ছে আনা হয়, ইন্ট্রোডিউস করা হয়। came into force means হচ্ছে পাস্ট করা, পাস হওয়ার পর যেটা কার্যকর হওয়া, ঠিক আছে। brought into force means ইন্ট্রোডিউস করা, came into force means কার্যকর করা, আইন বলবৎ করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লর্ড লিটন আছে, লর্ড মেও আছে, লর্ড নাপিয়ার আছে, লর্ড নর্থব্রুক আছে। তাহলে আনসার আমাদের কি হবে? এখানে আমাদের আনসার আর কোনো দিকে তাকাবো না, আমাদের লর্ড নর্থব্রুক হবে, যিনি ছিলেন আমাদের 76 পর্যন্ত, এপ্রিল 1876 পর্যন্ত উনি কিন্তু গভর্নর জেনারেল ছিলেন। এবার বিষয়টা হচ্ছে, সরি ভাইসরয় ছিলেন। তো এবার বিষয়টা হচ্ছে যে তাহলে এখানে তো সিম্পল প্রশ্ন, তাহলে এখানে ভুল কেন হবে? ঠিক আছে, আমি কেন বললাম যে ভুল হবে? হ্যাঁ, তো এখানে হচ্ছে ওই ব্রট ইনটু ফোর্স আর কেম ইনটু ফোর্স বা পাস্ট, যদি বলে ড্রামাটিক পারফরমেন্স অ্যাট পাস্ট কার সময় হয়, তাহলে কিন্তু আমাদের কি আনসার হবে? তাহলে আমাদের আনসার হবে লর্ড ক্যানিং, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এই সরি লর্ড লিটন, ঠিক আছে, লর্ড লিটন, লর্ড লিটন। যদি আমি বলি যে কবে পাস হয়, কারণ এই বিল যখন ব্রট ইনটু ফোর্স বলেছে, এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল এপ্রিল মান্থে, যখন নর্থব্রুক ছিলেন গভর্নর জেনারেল। এই এপ্রিলেই চেঞ্জ হয়ে গেল আমাদের গভর্নর জেনারেলশিপ, যেখানে ডিসেম্বরে পাস কবে হয়? ডিসেম্বরে। আর ডিসেম্বরে কে রয়েছে? যদি এপ্রিলে গভর্নর জেনারেল যদি লিটন আসে, তাহলে এপ্রিলে ডিসেম্বরে কে ছিলেন? লিটন ছিলেন, লিটনের টাইমে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু অনেকেরই ভুল হয়, যদি পাস্ট করে তাহলে কিন্তু লর্ড নর্থব্রুক দিয়ে দেয়, ঠিক আছে। দ্য ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট অফেন shortened to DPA was brought into force in the year 1876 under the administration of the Viceroy Northbrook. The act sought to empower the British administration to control better the theatre scene in India. নেক্সট এবার যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পর্কে, যেটা খুবই ইম্পর্টেন্ট। ওয়াজ এস্টাবলিশড বাই অ্যান্টি সার্কুলার সোসাইটি, যেখানে অপশন দিয়েছে শচীন্দ্র প্রসাদ বাসু, কৃষ্ণ কুমার মিত্র, রাজা সুবোধ মালিক, সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন হয় আমরা জানি এবং কত সালে হয়? তো বাংলার বুকে আমরা দেখি যে বিভিন্ন রকম ন্যাশনালিস্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে, যেখানে অনুশীলন সমিতি 1902-তে এস্টাবলিশ হয়। যখন থেকে রিসলেভ প্ল্যান মানুষের সামনে আসে, এবং রিসলেভ প্ল্যান মানুষের সামনে আসার পর থেকে 1903-তে, তারপর থেকেই মানুষ কিন্তু পার্টিশনের এগেনস্টে এবং এই বাংলা ভাগ হওয়ার কিন্তু বিষয়টা কিন্তু মানতে পারছে না। তারা সাম্প্রদায়িকতা আনার চেষ্টা করছে, ব্রিটিশ গভর্নমেন্ট ইউনিটি ব্রেক করার চেষ্টা করছে, এই বিষয় কিন্তু তারা চিন্তা ভাবনা করছে। তো এখানে আমরা যেটা দেখব যে শচীন্দ্র প্রসাদ বোস টু ইনিশিয়েটেড, শচীন্দ্র প্রসাদ বোস ছিলেন কৃষ্ণ কুমার মিত্রের সন ইন ল, ঠিক আছে।
Shochendra Prasad Bose took initiative to form anti-circular society in protest against circular issued by R.W. Carlyle. Then Chief Secretary of the Government of Bengal instruction magistrate and collectors to take the measure against the student involved in politics. যেখানে ইউনিভার্সিটি অ্যাক্ট আসে, ইউনিভার্সিটি অ্যাক্ট আসার পরে যেখানে আন্দোলন শুরু হয় স্টুডেন্টদের পলিটিক্স, ইউনিভার্সিটি অ্যাক্টের মাধ্যমে আমরা জানি যে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি যেটা ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে চলবে না, যেখানে বেআইনি বা ইললিগাল অ্যাক্টিভিটি হিসাবে কিন্তু সেটাকে ধরা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই ইম্পর্টেন্ট স্টুডেন্ট আমাদের এই শচীন্দ্র প্রসাদ বোস, এবং আমরা জানি শচীন্দ্র প্রসাদ বোস কেন ইম্পর্টেন্ট, আমাদের অনুশীলন সমিতির ফাউন্ডার হিসাবেও কিন্তু উনি ইম্পর্টেন্ট। এবং সব থেকে বড় কথা যে আমরা দেখতে পাই যে প্রথম পতাকা উত্তোলন, তোমরা দেখতে পাচ্ছ যে এই পতাকাটা এটা কলকাতার বুকে প্রথম বলা হয়, প্রথম আমাদের পতাকা হিসাবে 1906-এ, ঠিক আছে, উনি উত্তোলন করেন। ক্যালকাটা ফ্ল্যাগ ডিজাইন বাই শচীন্দ্র প্রসাদ বসু, এটাকে ডিজাইন দিয়েছিলেন কিন্তু শচীন্দ্র প্রসাদ বসু। তো আমরা দেখতে পাচ্ছি গেরুয়া, তারপরে বন্দে মাতারাম, তারপর দেখতে পাচ্ছি আমরা সবুজ, ঠিক আছে। তো এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ক্যালকাটা ফ্ল্যাগ। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট, অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্স ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার 1927 বাই, তো কোনটা হবে কারেক্ট আনসার, প্রত্যেকে রয়েছে এখানে, লতিকা ঘোষ রয়েছে, উর্মিলা দেবী আছে, সরোজিনী নাইডু আছে, মার্গারেট কাজেন। আমরা সবাই জানি 1927-এ অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স, যেখানে মহিলাদের সারা ভারত জুড়ে যে ধরনের দুরবস্থা এবং মহিলাদের অধিকার পাওয়া, সে রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, এটাই ছিল এদের প্রধান লক্ষ্য। এবং এখানে আমাদের আনসার কি হবে, এখানে আমাদের আনসার হবে মার্গারেট কাজেন্স, ডি হবে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মার্গারেট কাজিন সম্পর্কে, দ্য অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স ইজ দ্য নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বেসড ইন দিল্লি, দিল্লিতে অবস্থান করেছিল। ইট ওয়াজ ফাউন্ডেড 1927 বাই মার্গারেট কাজিন ইন অর্ডার টু ইমপ্রুভ এডুকেশনাল এফোর্ট ফর ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যান্ড হ্যাজ এক্সপ্যান্ডেড ইটস স্কোপ টু অলসো ট্যাকেল আদার ওমেন রাইটস ইস্যু, ঠিক আছে। ওমেন রাইট ইস্যুকে নিয়ে এদের প্রধান বিষয় কি ছিল, সারা ভারত জুড়ে মহিলাদের অধিকার নিয়ে লড়াই করা, ঠিক আছে, ওমেন রাইট ইস্যু। The organization is one of the oldest women groups in the country, oldest women group in the country and has branches throughout the country, এবং এখানে আমরা কিন্তু বিভিন্ন রকম ব্রাঞ্চ দেখতে পাই। তো যাই হোক এই অর্গানাইজেশনে নেক্সট আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেখানে বলেছে দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার হু জয়েন্ড দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স। তো আমরা দেখতে পাচ্ছি সাবসিডিয়ারি অ্যালায়েন্স কি, সাবসিডিয়ারি অ্যালায়েন্স কথার অর্থ হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনস্থ হওয়া, কার অধীনস্থ হওয়ার কথা বলেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ হওয়ার কথা বলেছে, ঠিক আছে। তাহলে এখানে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মাধ্যমে কি হতো, রাজার একটা সভরেন পাওয়ার থাকতো তার এলাকাতে বা তার রাজ্যে। তো সেখানে কি হতো, সেখানে তার সেনা মানে তার পুরো অ্যাডমিনিস্ট্রেশনের কন্ট্রোল করতো তিনি, রেভিনিউ সিস্টেম, তারপরে প্রত্যেকটা বিষয়ে সেনাবাহিনী, বৈদেশিক সম্পর্ক সব কিছুই কিন্তু তিনি বজায় রাখতেন, তিনি ডিসিশন নিতেন। এখানে এই সমস্ত কিছুর মালিকানা দিতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, তার পরিবর্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে কিছু ভাগ দেবে, তারই শেয়ারের কিছু ভাগ তাকে দেবে, ঠিক আছে, পেনশন না কিন্তু ভাগ দেবে, তারই শেয়ারের কিছু, রেভিনিউতে কিছু পোর্শন দেবে। যেমন ধরো যখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় যখন পার্মানেন্ট সেটেলমেন্ট হয় তখন বাংলাতে আমাদের টোটাল 4 কোটি টাকা কিন্তু রেভিনিউ হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেখানে বাংলার জমিদারকে কত টাকা দিচ্ছে, বা আমাদের শাহ আলম টুকে কত দিচ্ছে, এই পারপাসে দিচ্ছে আমাদের 50 লক্ষ টাকা। তাহলে এরকম ভাবে কিন্তু এক্সপ্লয়েট করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে এখানে আমাদের কে প্রথম করে, নিজাম অফ হায়দ্রাবাদ। নিজাম অফ হায়দ্রাবাদ কিন্তু প্রথম গ্রহণ করে সাবসিডিয়ারি অ্যালায়েন্স।
তো আমরা দেখতে পাচ্ছি, দেখো, the Nizam of Hyderabad was the first to accept subsidiary alliance 1798. Lord Clive also introduced subsidiary system in the Awadh and the Treaty of Allahabad, রবার্ট ক্লাইভের সময়, যেটা আমরা দেখি Treaty of Allahabad এর মাধ্যমে, and signed where British promised out territory from enemies like মারাঠা। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু মনে রাখো মারাঠাদের হাত থেকে কিন্তু বাঁচাবে। তো যাই হোক, নেক্সট হচ্ছে যেটা আমরা দেখতে পাবো খুব ইম্পর্টেন্ট, দ্য সাডেন এমার্জেন্স অফ দ্য সমিতি অফ ন্যাশনাল ভলেন্টিয়ার মুভমেন্ট ওয়াজ ওয়ান অফ দ্য মেজর অ্যাচিভমেন্ট অফ দ্য স্বদেশী এজ, হু ফাউন্ডেড স্বদেশ বান্ধব সমিতি। কি বলবো এখানে আরেকটা কথা, যেটা আমাদের সাবসিডিয়ারি অ্যালায়েন্স নিয়ে যেটা বলা হচ্ছিল, যে এই যে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের যে কনসেপ্টটা, এটা তো আমরা কি দেখি, আমরা বলি ওয়েলেসলি, ঠিক আছে, লর্ড, কিন্তু অ্যাকচুয়াল সাবসিডিয়ারি অ্যালায়েন্স কিন্তু যে ধারণাটা নেওয়া হয়েছিল কিন্তু কাদের থেকে, ফ্রেঞ্চদের থেকে, ফ্রেঞ্চ গভর্নর ডুপ্লেক্সের থেকে। এটা প্রথম ছিল ডুপ্লেক্সের ধারণা। সরি, নেক্সট হচ্ছে দ্য সাডেন এমার্জেন্স অফ দ্য সমিতি অফ ন্যাশনাল ভলেন্টিয়ার মুভমেন্ট। এখানে স্বদেশ বান্ধব সমিতির ফাউন্ডার অশ্বিনী কুমার দত্ত বলেছে, পুলিন বিহারী দাস বলেছে, সরলা দেবী বলেছে, বারিনী ঘোষ বলেছে। তো আনসার কোনটা হবে? আনসার হবে অশ্বিনী কুমার দত্ত। এই হবে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে, অশ্বিনী কুমার দত্ত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অশ্বিনী কুমার দত্ত বা এই স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করার প্রধান কারণ কি ছিল? স্বদেশ বান্ধব সমিতি was founded by অশ্বিনী কুমার দত্ত. It aimed to promote the consumption of the indigenous product and boycott the foreign goods. যেখানে বলা হয়েছে যে স্বদেশ বান্ধব সমিতি কেন ফর্ম করা হয়েছিল, তার প্রধান পারপাস ছিল, যখন স্বদেশী মুভমেন্ট শুরু হয় আমরা দেখি যে এখানে স্বদেশী মুভমেন্টের প্রধান বিরোধিতা ছিল পার্টিশনের এগেনস্টে, যে পার্টিশনকে তারা মানতে পারছে না, এবং এই পার্টিশন হচ্ছে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতাকে প্রকাশ করা। এই সাম্প্রদায়িকতা আমাদের ইউনিটির মধ্যে বা ন্যাশনাল মুভমেন্টের যে ইউনিটি ছিল সেটাকে ব্রেক করছে। তো তার জন্য পার্টিশনের বিরোধিতাই হচ্ছে, পার্টিশনের এগেনস্টেই হচ্ছে স্বদেশী মুভমেন্ট। তো যখন আমরা কি দেখতে পাচ্ছি যে এই স্বদেশী মুভমেন্ট যে এস্টাবলিশ হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বদেশ বান্ধব সমিতিতে, তো এই স্বদেশী মুভমেন্টে আমরা সব থেকে কমিউনিটিদের মধ্যে আমরা দেখতে পাই যে মুসলিম বা পিজেন্ট পার্টিসিপেশন, যে পিজেন্টের ম্যাক্সিমাম পিজেন্ট হচ্ছে আমাদের ইস্টার্ন বেঙ্গলে। আমরা জানি যে এই আন্দোলন বাংলা থেকে শুরু হয়, কিছু কিছু সারা ভারত জুড়ে হয়, ঠিক আছে, কারণ সারা ভারত জুড়ে সেই সময় মডারেটরা খুব অ্যাক্টিভ ছিল, সেই সময় মডারেটরা কিছুতেই চাইতো না যে স্বদেশী মুভমেন্ট সারা ভারত জুড়ে উত্তাল হোক, এটা তারা চায় না। তো সেই জন্য এটা যেহেতু বেঙ্গল ঘিরে, যেখানে ম্যাক্সিমাম পিজেন্ট গোষ্ঠী কিন্তু এখানে আমরা দেখতে পাই না পার্টিসিপেশন, কারণ ম্যাক্সিমাম পিজেন্ট গোষ্ঠী ইস্ট বেঙ্গলের এবং তারা হচ্ছে রিলিজিয়ান মুসলিম এবং তারা সাপোর্ট করছে পার্টিশনকে। তার কারণ কেন পার্টিশনকে? পার্টিশনে তাদের বলা হয়েছে যে তারা তাদের যোগ্য যে সম্মান বা স্বাধীনতা সেটা কিন্তু ফিরে পাবে, ঠিক আছে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব অশ্বিনী কুমার দত্ত সম্পর্কে, বেঙ্গল এডুকেশনালিস্ট, philanthropist and social reformer, patriot. Ashwini Kumar Datta was also founder of the Brojomohan College named after his father. Sorry. নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 1857 রিভোল্টে। তো 1857 রিভোল্টে বেরেলি থেকে কে ছিলেন? বাহাদুর শাহ টু ছিলেন, কুনওয়ার সিং রয়েছেন, খান বাহাদুর খান রয়েছেন, ফিরোজ শাহ। আমি তোমাদের মাঝে মাঝে একটা লম্বা লিস্ট দিয়ে দিই, ঠিক আছে, যেটা কিন্তু তোমাদের জন্য যে লিডারের যে লিস্ট এবং কমান্ডারদের যে লিস্ট, কোন এলাকা থেকে কোন কমান্ডার ছিলেন এটা কিন্তু অবশ্যই দেখে যাবে। তো এখানে আমাদের ব্যাটেল অফ বেরেলি, যেখানে খান বাহাদুর খান আমরা সবাই জানি 82 বছর বয়স ছিল, ওয়ান্স আ পেনশনার অফ দ্য ব্রিটিশ আর্মি, and rebelled against the British forces 1857 and was appointed as the viceroy of the Mughal emperor in the Rohilkhand region.
তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে খান বাহাদুর খান লিড করেছেন। আমরা জানি যে 1857 রিভোল্ট হচ্ছে যাকে আমরা মহাবিদ্রোহ বলি। আবার বিডি সাভারকার বলেছেন প্রথম স্বাধীনতার যুদ্ধ। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকে যারা যুক্ত হয়েছে, যেমন সিপাহী, প্রিন্সলি স্টেট, ঠিক আছে, তারপরে আমাদের যারা জমিদারদের মধ্যে কিছু কিছু জমিদার যারা সর্বহারা হয়েছে, ম্যাক্সিমাম প্রিন্সলি স্টেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহাদুর খান এবং মহাবিদ্রোহতে কি হয়, মহাবিদ্রোহতে হচ্ছে কিন্তু শুরু হয় কিন্তু আমাদের সিপাহীদের, যেটা 20th ইনফ্যান্ট্রি, 34th ইনফ্যান্ট্রি। কিন্তু সিপাহীর পর এটা জেনারেল পারপাসে, মানে সিপাহী, প্রিন্সরা সবাই যুক্ত হচ্ছেন। তো এখানে কিন্তু আমাদের 3rd ক্যাভেলারি থেকে শুরু হলো, যেটা মিরাট থেকে। ঠিক আছে, আমরা সবাই জানি 10th মে। Once a pensioner of the British, Khan had rebelled against the British force 1857 and was appointed as the viceroy of the Mughal emperor and Rohingya region. ঠিক আছে, খান বাহাদুর খান was the grandson of the Hafiz Rahmat Khan, important না। নেক্সট এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হিস্ট্রি অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, যেখানে আমরা আলওয়ার, আমরা জানি যে ভক্তিবাদের সব থেকে, যেমন ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন, তো এদের সব থেকে প্রাচীনতম দুটি গোষ্ঠী হচ্ছে আলওয়ার এবং নায়ানার, বিষ্ণু ভক্ত এবং শিব ভক্ত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা কি হতো, তারা হচ্ছে ম্যাক্সিমাম বিষ্ণু বাইডু। তো এখানে এই জন্যই রাখা হয়েছে, দেখো, দ্য আলওয়ার ওয়াজ স্প্লিট অ্যাজ অলওয়ার্স অর আজওয়ার্স, where Tamil were saints of South India who espoused bhakti to the Hindu supreme God Vishnu or his avatar Krishna in their songs of longing এবং ecstasy and service. They were venerated especially in the Vaishnavism, which regard Vishnu or Krishna as the supreme being. এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, বিষ্ণু কৃষ্ণকে কিন্তু সুপ্রিম বিং হিসাবে কিন্তু মানা হয় বা জানা হয়। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা কি বলেছে, which among the following Harappan site was probably a trading outpost means procuring lapis lazuli। তো আমরা দেখতে পাচ্ছি এখানে শর্তুগাই আছে, মুসাকেল আছে, মুন্ডিগাক আছে এবং দামসাডা আছে। তো এখানে কোনটা হবে কারেক্ট আনসার, প্রত্যেককে কিন্তু বলতে হবে। তো আমাদের আনসার কি হবে, এখানে শর্তুগাই হবে। লেপিস লেজুলি ট্রেডিং আউটপোস্ট হচ্ছে আমাদের শর্তুগাই। তাহলে শর্তুগাই জায়গাটা কোথায়, শর্তুগাই হচ্ছে আমাদের কোথায়, আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান রিজিয়ন, রিভার হচ্ছে অক্সাস রিভার। ঠিক আছে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শর্তুগাই ওয়াজ আ ট্রেডিং কলোনি ইন দ্য সিভিলাইজেশন established 2000 BC on the Oxus River, লেপিস লেজুলি মাইন্স ইন নর্দার্ন আফগানিস্তান। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেপিস লেজুলি কাকে বলে, লেপিস লেজুলি হচ্ছে যাকে আমরা পাথর, নীলা বলি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি কোথায় অবস্থান করছে, আর কিছু জানার নেই। মিডিয়েবল ইন্ডিয়ান হিস্ট্রিতে আমরা এবার আসছি। তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে যে যেখানে যার কোনো রকম সমস্যা হবে সে কিন্তু কখনো কিন্তু চুপ করে থেকো না, অবশ্যই কিন্তু জানিও যে জায়গাটা সমস্যা হচ্ছে, তাহলে সমস্যা বুঝতে পারবো। ঠিক আছে, নেক্সট মিডিয়েবল পিরিয়ডে আমরা যখন যাব, তো হুইচ দিল্লি সুলতানের সিকান্দারি সানি উপাধি দেন। তো আমরা আলাউদ্দিন খিলজি দেখছি, মোহাম্মদ বিন তুগলক দেখছি, সিকান্দার লোদি দেখছি, খিজির খান। সিকান্দার ইসানি, সিকান্দার আলেকজান্ডারকে বলা হতো, সিকান্দার ইসানি আমাদের আলাউদ্দিন খিলজিকে বলা হয়। কেন বলা, আমরা জানি মঙ্গল ইনভেশন। ঠিক আছে, তো মঙ্গল ইনভেশন যেটা জালালউদ্দিনের টাইমে হয়, এবং মঙ্গলদের কি করে, মঙ্গলদের আমরা জানি দুজন লিডার ছিলেন, উলাগু এবং আবদুল্লাহ। উলাগু আবদুল্লাহকে জালালউদ্দিন কি করেছিলেন, হারিয়েছিলেন, পরাজিত করেছিলেন।
এবং এদেরকে কি করেছিল, কনভার্ট করেছিল মুসলমান রিলিজিয়ান, এবং এরা কি হয়, নিউ মুসলমান হিসাবে পরিচিত ছিল। তো এই নিউ মুসলমানদের কিন্তু যেটা হত্যা করেছিলেন, সাথে সাথে নিজের জালালউদ্দিন খিলজির ভাগ্নে এবং জামাই ছিলেন। আলাউদ্দিন খিলজির ভাগ্নেও ছিলেন, আবার জামাইও ছিলেন, মেয়ের হাজবেন্ডও ছিলেন, ঠিক আছে, জালালউদ্দিনকে হত্যা করে। তাহলে এখানে আমাদের আনসার কি হবে, সিকান্দার লোদি হবে কারেক্ট আনসার। Alauddin Khilji was a militarist and imperialist to the core. He was very ambitious. আমরা জানি যে যত, এবং ওনাকে কি বলা হয় জানো, ওনাকে বলা হয় ফার্স্ট এম্পায়ার অফ ইন্ডিয়া। এম্পায়ার মানে কি, নর্থ সাউথ সমস্ত ম্যাক্সিমাম জায়গায় কি উনি সম্প্রসারণ করেছিলেন, ঠিক আছে, এবং ওনাকে কি বলে, ফার্স্ট এম্পায়ার অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। আলাউদ্দিন, হুজ অরিজিনাল নেম আলী গুরসুফ, অ্যাজিউম দ্য টাইটেল সিকান্দার ইজ সানি, প্রোক্লেম দিল্লি অ্যাজ আ দারুল খলিফা, এবং উনি নিজেকে সিকান্দারি শানি বা সেকেন্ড আলেকজান্ডার হিসাবে ওনাকে বলা হয়, এই মঙ্গল আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। তারপর তোমরা জানো যে উনি গুজরাট জয় সব থেকে বড় ওনার ক্রেডিট ছিল, এবং তারপরে আমরা দেখতে পাই যে নিজেকে সুলতান হিসাবে প্রতিষ্ঠা করে দিল্লির মসনদে, যেখানে দারুল খলিফা বলে, ঠিক আছে, খালিফা হিসাবে নিজেকে ধর্মগুরু, উনি শুধু রাজাই ছিলেন না, উনি ধর্মগুরুও ছিলেন, ঠিক আছে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, হু ওয়াজ দ্য অথার অফ দ্য শিয়ার উল মুক্তাখেরিন, অথার অফ দ্য শিয়ারুল মুক্তাখেরিন। তো আমরা দেখে নেব, শিয়ারুল মুক্তাখেরিন ওয়ার্ক বাই সৈয়দ গুলাম হুসেন তাবাতাবাই, ঠিক আছে, গুলাম হুসেন তাবাতাবাই। এটা কি পারপাসে ছিল, হি প্রডিউস দ্য ওয়ার্ক ডিউরিং দ্য ডেজ অফ দ্য ফল অফ দ্য মুসলিম রুল ইন বেঙ্গল। বাংলায় মুসলিম লীগ যখন মুসলিম লীগ বলছি, সরি, বাংলায় মুসলিম রুল যখন ধ্বংস হতে শুরু করে, সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়। যিনি জন্মেছিলেন 1727 থেকে, ঠিক আছে, অ্যান্ড অ্যারিস্টোক্রেট মুসলিম ফ্যামিলি, খুব ধনী এক মুসলিম ফ্যামিলিতে উনি জন্মগ্রহণ করেছিলেন। দ্য অথার অ্যাজ ওয়েল অ্যাজ কানেক্টেড উইথ দ্য রুলিং এলিট অফ দ্য টাইম অ্যান্ড কমপ্লিট হিজ ওয়ার্ক ইন 1781 is almost a quarter of the century after the battle of পলাশী। তো অবশ্যই কিন্তু মনে রাখবে, এটা কিন্তু খুবই আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য ফরেন ট্রাভেলার নেমড, আমরা যত নিকলি কন্টি, ঠিক আছে, যত রকম আমরা দুয়ার্তো বারবোজা যত আমরা দেখি ফরেনার আসে, তারা নেমড ওয়ান অফ দ্য ফেমাস বিজয়নগর কয়েন অ্যাজ পাগোদা হিসাবে বলে, ঠিক আছে। আমরা পাগোদা কিন্তু রাজদের সময়, ব্রিটিশদের সময় কিন্তু ইম্পর্টেন্ট এই মুদ্রাটা। তো এই পাগোডা অরিজিনাল ইট ওয়াজ, এটাকে কি বলা হয়, এটা হচ্ছে বরাহ বলা। এই যে 5 কয়েনটা বের করেছে, এটা কিন্তু হিন্দু, কারণ আমরা জানি যে বিজয়নগর হিন্দু রাষ্ট্র ছিল, ঠিক আছে, যেমন শক্তিশালী কতদিন পর্যন্ত ছিল, কৃষ্ণদেব রায়া পর্যন্ত শক্তিশালী। Famous Vijayanagar pagoda coin were originally called Boraho by foreign traveler. The old name of the pagoda coin Boraho, the other name of the Pon, Ebong Gandayana. The coins were made up of gold and were famous during the Vijayanagar rule in India. The coins were used widely till the end of the Vijayanagar rule. During modern times, the coins were widely used as the worship object in Indian houses. এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে আমরা বরাহর যেটা রূপ ছিল বিষ্ণু, সেটা কিন্তু আমরা এখান থেকে পাই। তো যাই হোক, এতটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তো যেটা তোমাদের প্রত্যেককে বলে, যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে, ইনফরমেশন যদি ভালো লাগে, নোটস যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং ক্লাসটাকে কিন্তু শেয়ার করো সবার সাথে। চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করো, কারণ বেল আইকন প্রেস না করলে তোমরা কিন্তু নোটিফিকেশন পাবে না, ঠিক আছে। থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাস।